আবারও শিশু হত্যার নৃশংসতা। নিখোঁজের 14 দিন পর নারায়ণগঞ্জের ফতুল্লায় বিসিক শিল্প এলাকার ডোবা থেকে 4 বছরের কন্যা শিশুর লাশ উদ্ধার। প্রেমের কারণে বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ায় শরীয়তপুরে কিশোর কিশোরীকে অমানবিক নির্যাতন। নারায়ণগঞ্জে 19 দিন শিকলে বেঁধে রেখে এক কিশোরকে নির্যাতনের অভিযোগ। বর্ষবরণ উৎসবে টিএসসি এলাকায় নারী লাঞ্ছনার ঘটনা অধিকতর তদন্তের নির্দেশ আদালতের। এর মাধ্যমে পুলিশ আস্থা অর্জন করতে পারবে আশা প্রত্যক্ষদর্শীদের। গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া সহ অভিযুক্তদের 13 এপ্রিলের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ। এবং বাংলাদেশ ভারত ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এশিয়া কাপের মূল পর্বের লড়াই। প্রতিপক্ষকে সমীহ করলেও জয় দিয়ে টুর্নামেন্ট শুরুর অভিন্ন লক্ষ্য দু দলের। প্রবাসী সময় সঙ্গে আছি আমি ইশরাত জাহান। কেরানীগঞ্জে আব্দুল্লাহ, গাজীপুরের সোলাইমান এবং হবিগঞ্জের বাহুবলে 4 শিশুর লাশ উদ্ধার ঘটনা রেশ না কাটতে এবার নারায়ণগঞ্জে মিলল 4 বছরের শিশু মাইরুনের লাশ। নিখোঁজের 14 দিন পর সোমবার রাতে শহরের ফতুল্লার বিসিক শিল্পনগরীর একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় স্বজনরা পুলিশের গাফিলতিকে দায়ী করলেও পুলিশের দাবি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হচ্ছে। 4 বছরের শিশু সন্তানকে হারিয়ে শোকে স্তব্ধ মা। প্রতিবেশীরা এসেছেন শোকার্ত মাকে সান্ত্বনা জানাতে। গত 8 ফেব্রুয়ারি ফতুল্লার শাসনগাঁও এলাকা থেকে নিখোঁজ হয় 4 বছরের মাইরুন্নেসা। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে 12 ফেব্রুয়ারি থানায় একটি সাধারণ ডায়েরি করে তার পরিবার। নিখোঁজের 14 দিন পর এই ডোবা থেকেই শিশুটির অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। বিজ্ঞাপন ছাপি সব জায়গায় জায়গায় দিছি, কোনো জায়গায় খুঁজে পাইনি। কয়দিন আগে আমাদের পাশে রুমের একটা ছেলে নিয়ে গেল, যেদিন হারাই সেদিনও বলে ওই ছেলে নিয়ে খেলা খেলছিল। ও কি ফেলাই দিল, কি কোনো কি করলো। ছোট্ট শিশুটির এমন মৃত্যুতে হতভম্ব প্রতিবেশীরাও। তাদের দাবি খুব শিগগিরই যেন এই ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করে দোষীদের শাস্তির আওতায় আনা হয়। বল তুলতে যে দেখি যে মানুষের কাল্লা, তাছাড়া আমরা বলি বলে মানুষের কাল্লা, মানুষ সবাই শুনে শুনে হয়ে গেল। ছোট ছোট বাচ্চা করলে কেন নাচ দেখা যায়, পরে আমি বিশ্বাস করি না, পরে আবার আইসি আইয়া দেখি মাথার খাপিটা খালি সাদা নান হয়ে রয়েছে, চুল টুল নাই। এদিকে ময়নাতদন্তের পরেই এটি পরিকল্পিত হত্যাকাণ্ড কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ। হাসপাতাল থেকে মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয় হয়ে যখন আসবে তারপর আমরা আইনগত ব্যবস্থা নেব যে কোনটা আসলে মৃত্যুর প্রকৃত কারণটা আমরা জানতে পারবো। মেয়ের বাবা আছে, সে একটি অবৈধ মামলা দায়ের করেছে। গত 29 জানুয়ারি নিখোঁজের 4 দিন পর কেরানীগঞ্জে শিশু আব্দুল্লাহ, 12 ফেব্রুয়ারি হবিগঞ্জের বাহুবলে নিখোঁজের 5 দিন পর 4 শিশু এবং 16 ফেব্রুয়ারি গাজীপুরে নিখোঁজের 2 দিন পর শিশু সোলাইমানের লাশ উদ্ধার করে পুলিশ। ধারাবাহিক শিশু হত্যার এই ঘটনা খুব শিগগিরই বন্ধ হবে, এমনটাই প্রত্যাশা সকলের। সজল দাস, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে জামদানিপল্লীতে 14 বছরের এক কিশোরকে 19 দিন শিকল দিয়ে বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ জানায় এক কিশোরকে বেঁধে নির্যাতন করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে রূপগঞ্জের জামদানিপল্লীতে সোমবার রাতে অভিযান চালানো হয়। পরে একটি কারখানা থেকে তাকে উদ্ধার করে পুলিশ। অভিযুক্ত জামদানি কারখানার মালিক আক্তার হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনায় নির্যাতিত কিশোর আনসারুলের বড় ভাই বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা করেন। অভিযুক্তকে আদালতে পাঠানো হলে সে দোষ স্বীকার করে 164 ধারায় জবানবন্দি দেয়। নির্যাতিত কিশোরকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। তোমাকে টাকা ছাড়া ছাড়ব না, টাকা দিলে তারপরে ছাড়ব। যতদিন কাজ করতেছ ততদিন এইভাবেই কাজ করাবো, সেকল দিয়ে বান্ধা রেখা। তো এই সংবাদ পাওয়ার পর দ্রুত আমাদের অফিসাররা ওখানে যায় এবং ওখানে যাওয়ার পরে তাকে ওখান থেকে উদ্ধার করে এবং যে আক্তার তাকে আটক করে কাজ করাচ্ছিল 19 দিন যাবৎ তাকেও আটক করে। আর এই অপরাধের জন্য তার বিরুদ্ধে মামলা গ্রহণ করা হয়েছে এবং তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে। আশুলিয়ায় 4 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সন্ধ্যায় কবিরপুর গ্রামে এই ঘটনা ঘটে। স্বজনরা জানান প্রতিবেশী সাব্বির নামে এক কিশোর মেয়েটিকে প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে ধর্ষণ করে।
পরে মেয়েটিকে উদ্ধার করে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে ভর্তি করে স্বজনরা। ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত সাব্বির। ছেলেটাকে ধরতে গেছি, যাই দেখি ছেলেটা বাসায় নাই। না পরে আমরা মেয়েটাকে নিয়ে ডাক্তারের কাছে চলে আসি। পরে আপনার জিরাত নিতে নিয়ে গেছি, ওখান থেকে আমাদের ফিরাই দিচ্ছে। ইনিশিয়ালি মনে হচ্ছে যে আপনার ধরেন সেক্সুয়াল অ্যাসল্ট করা হচ্ছে, তবে এটা কনফার্ম হওয়ার জন্য আপনার ফরেন্সিক ডিপার্টমেন্টে আর কি করতে হবে। এটা ফরেন্সিক ডিপার্টমেন্টটা যদি ইমিডিয়েটলি করা যায় তত আর কি যে প্রমাণটা প্রুফটা ওটা পাওয়া যাবে। প্রেমের কারণে বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ায় শরীয়তপুরে 2 কিশোর কিশোরীকে অমানবিক নির্যাতন করা হয়েছে। সারা রাত শেকলে বেঁধে রেখে সোমবার সকালে জুতার মালা পরিয়ে মারধর করে স্থানীয় সমাজপতিরা। 7 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে এ ব্যাপারে জাজিরা থানায় মামলা করা হয়। গ্রেপ্তার করা হয়েছে 2 জনকে। শরীয়তপুর প্রতিনিধি মফিজুর রহমান রিপনের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শরীয়তপুরের একটি স্কুল মাঠে রোববার সকালে এভাবেই 2 কিশোর কিশোরীকে চরম মারধরের পর জুতার মালা পরিয়ে দেয় স্থানীয় সমাজপতিরা। স্থানীয়রা মারধরের ঘটনাটি প্রত্যক্ষ করলেও কেউ তাদের বাঁচাতে এগিয়ে আসেনি। তবে ঘটনাটি দূর থেকে একজন মোবাইলে ভিডিও করে ইউটিউবে ছড়িয়ে দিলে তোলপাড় সৃষ্টি হয়। স্বজনদের অভিযোগ, কয়েক মাস আগে পরিবার থেকে কিশোরীর বিয়ে ঠিক করা হয়। একথা জানতে পেরে শনিবার দুপুরে বাড়ি ছেড়ে পালিয়ে যায় কিশোর কিশোরী। সেদিন সন্ধ্যায় স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান লিয়াকত মল্লিকের নির্দেশে তাদের ধরে নিয়ে এসে শেকল দিয়ে বেঁধে রাখে স্থানীয় ইউপি মেম্বার কামাল মল্লিক সহ কয়েকজন। সারা রাত অমানসিক নির্যাতন চালানোর পর রোববার সকালে তাদের নিয়ে যাওয়া হয় একটি স্কুল মাঠে। শেকল দিয়ে পিটানোর পরে তালাদা রাখছে সারা রাত। তারপর সকালবেলা বড় একটা বাস দিয়ে দুজনে পিটাইছে। আমাকে ধরে আনছে, ধরে না লেওত মল্লিকের বাসায় রাখছে। লেওত মল্লিক তারপর হুকুম দিছে, তারপর আমাকে মারছে ধরছে। আইনগতভাবে বিয়ে শাদী পড়ান নাইলে যে বিচার করেন এটা মানি আমার কাছে দেন। তারা ওইভাবে হুকুম দিছে, আর ওই যে দড়ি দিয়া ছেলেরে বাঁধছে, মেয়েরে বাঁধছে। এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে দ্রুত নির্যাতনকারীদের শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও স্থানীয়রা। নির্যাতন করছে, তাদের বিচার করেন, আইনের আওতায় নেওয়ার জন্য আমরা চেষ্টা করেন, সহযোগিতা করেন। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পুলিশের কর্মকর্তা। অফিসার ইনচার্জ সাহেবকে অবহিত করা হয়েছে এবং সিনিয়র অন্যান্য যারা আছে এদেরকে আমাদের বলা হয়েছে, আমরা এই ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করছি। এই ঘটনায় সোমবার রাতে 7 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে জাজিরা থানায় একটি মামলা দায়ের করা হয়। সময় সংবাদ, শরীয়তপুর। লক্ষ্মীপুরে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে এক এসএসসি পরীক্ষার্থীকে দুর্বৃত্তরা অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুর 1টার দিকে সদরের 3 নম্বর ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও স্বজনরা জানান, প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা শেষে সহপাঠী সহ একটি সিএনজি অটোরিকশায় বাড়ি ফিরছিল ওই পরীক্ষার্থী। 3 নম্বর ব্রিজ এলাকায় মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশা নিয়ে তাদের বহনকারী অটোরিকশাটির গতিরোধ করে কয়েকজন যুবক। অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায় মেয়েটিকে। এই ঘটনায় মেয়েটির মামাতো ভাই বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় একটি অপহরণ মামলা করেছেন। তিন নম্বর পুলের সামনে আর কি আমাদেরকে সিএনজি কে দাঁড়া করায়, তারপরে মানে আমাদের দুই পাশে 2 জনকে নামায় আমার বোনকে উঠে নিয়ে গেছে। ডাক্তার নামে একটা ছেলে, ওর ক্লাসমেট, সে এখন জোর জবত করে ও গাড়ি থেকে ভয়ভীতি দেখায়, অস্ত্র দেখায়, ওরা উঠে নিয়ে গেছে। এই ব্যাপারে থানায় নিয়মিত মামলা রুজু করা হয় এবং আমরা এটা ভিকটিম উদ্ধারের জন্য অভিযান অব্যাহত আছে। দুদকের দায়ের করা গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ অভিযুক্তদের 13 এপ্রিলের মধ্যে আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে ঢাকার বিশেষ জজ আদালত 3 এই নির্দেশ দেন। গত 15 ফেব্রুয়ারি মামলাটি বৈধ বলে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। এ রায় বিচারিক আদালতে পৌঁছার 2 মাসের মধ্যে বেগম জিয়াকে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। প্রধানমন্ত্রী থাকা অবস্থায় ঠিকাদারি প্রতিষ্ঠান গ্যাটকোকে অবৈধভাবে কাজ পাইয়ে দিয়ে রাষ্ট্রের বিপুল অর্থ ক্ষতির অভিযোগে 2007 সালে বেগম জিয়া সহ অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করে দুদক। পরে তার আবেদনের প্রেক্ষিতে মামলার কার্যক্রম স্থগিত করা হয়। এর প্রায় 7 বছর পর 2015 সালে বেগম জিয়ার করা আবেদন খারিজ করে উচ্চ আদালত বিচারিক আদালতে মামলা চলতে পারবে বলে রায় দেন।
বেগম খালেদা জিয়ার পক্ষে যে আবেদন করা হয়েছিল খারিজ করার পরিপ্রেক্ষিতে অত্র মামলা চলতে, গ্যাটকো মামলা চলতে আর কোনো রকম বাধা বিপত্তি নেই। মাননীয় উচ্চতর আদালতের নির্দেশ মোতাবেক আজকে এ ব্যাপারে শুনানি ছিল। বেগম খালেদা জিয়া সহ ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সহ সকল আসামিকে আগামী 13 এপ্রিলের মধ্যে অত্র আদালতে হাজির হওয়ার নির্দেশ প্রদান করেছেন। বর্তমান যিনি প্রধানমন্ত্রী আছেন ওনার বিরুদ্ধে এই সমস্ত অনেক মামলা হয়েছিল, সকল মামলা থেকে উনি রেহাই পেয়েছেন। অথচ একই ধরনের মামলায় বেগম খালেদা জিয়াকে কোনো ধরনের আইনি সুযোগ পাননি এবং তাকে হয়রানিমূলকভাবে এইভাবেই একের পর এক সমন দেওয়া হচ্ছে। আমরা আইনি লড়াই করব এবং আইনি লড়াইয়ের মাধ্যমেই প্রমাণ করব যে তিনি নির্দোষ। পয়লা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠানে যৌন নিপীড়নের ঘটনায় দায়ের করা মামলা পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন ঢাকার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল ৩। শুনানি শেষে আদালতের পক্ষ থেকে 23শে মার্চের মধ্যে পুনরায় তদন্ত করে প্রতিবেদন জমা দেবার নির্দেশ দেওয়া হয়। মামলা পুনঃ তদন্তের দায়িত্ব দেওয়া হয় পুলিশের ব্যুরো অব ইনভেস্টিগেশন PBI-কে। গত বছর বর্ষবরণ অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের TSC এলাকায় বেশ কয়েকজন নারীকে যৌন নিপীড়নের শিকার হতে হয়। এই ঘটনায় কাউকে অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি পুলিশ। বর্ষবরণ অনুষ্ঠানে যৌন নিপীড়নের ঘটনায় করা মামলা পুনঃ তদন্তের নির্দেশকে ইতিবাচক বলে মনে করছেন ঘটনার প্রত্যক্ষদর্শী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লিটন নন্দী। তিনি মনে করেন পুনরায় তদন্তের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জনগণের আস্থা ফিরিয়ে আনবে। আদালতের নির্দেশনার পর সময় সংবাদকে দেয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি। যে নির্দেশনাটি জারি করলো এবং তার প্রেক্ষাপটে এখন আমাদেরও সুপারিশ থাকবে যে এটি আসলে একটি বৃহৎ ইস্যু, মানে এটি আসলে শুধুমাত্র একটি পয়লা বৈশাখী ঘটনাটি ঘটেছে বিষয়টি এমন নয়। এটি একটি নারীর প্রতি এই রাষ্ট্রের বা সমাজের চরিত্র, সমাজের নিরীক্ষাটা কি হবে সেটির একটি সামগ্রিক প্রতিফলন ঘটবে এটার মধ্য দিয়ে। আমরা মনে করি বাংলাদেশের পুলিশ প্রশাসন সহ যারা রয়েছে তারা এতটা নিষ্ক্রিয় কিংবা এতটা অদক্ষ নয়, তো তাদেরকে এটা প্রমাণ করার একটা সুযোগ এসেছে। পহেলা বৈশাখে বর্ষবরণ ছাড়া রমনা পার্কে এখন থেকে আর কোনো অনুষ্ঠান করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। মঙ্গলবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। সোহরাওয়ার্দী উদ্যান এলাকা থেকে শিশু পার্ক সরানো হচ্ছে না জানিয়ে মন্ত্রী বলেন, পার্কটি অক্ষত রেখেই মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। পয়লা বৈশাখ ছাড়া রমনা পার্কে আমরা আর কোনো অনুষ্ঠান আমরা করতে দেব না। শিশু পার্কটা উঠিয়ে দেওয়া এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী একটা দ্বিমত পোষণ করেছেন। উনি বলছেন যে না, শিশু পার্ক থাকুক। শিশু পার্ক করা ছিল অন্য উদ্দেশ্যে, সেটা হলো যে যাতে করে যেখানে যারা সারেন্ডার করেছে সেই মিশে যাক, এবং যেখানে বঙ্গবন্ধু 7ই মার্চে ভাষণ দিয়েছেন সেটা মুছে যাক। তো আমরা ওগুলি সব চিহ্নিত করেছি। শিশু পার্কও থাকবে এবং শিশুরা এসে এগুলো সব দেখবে। প্রবাসী সময় আরো থাকছে। বুধবার শেষ হচ্ছে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর আপিল শুনানি। তদন্ত সংস্থার গাফিলতিতে অসন্তোষ আপিল বিভাগে। দ্বিতীয় পর্যায়ের ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করতে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও প্রার্থী মনোনয়ন সংক্রান্ত বোর্ডের বৈঠক হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা 7টায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য প্রার্থী মনোনয়ন সংক্রান্ত বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই বৈঠক শুরু হয়। বৈঠকে অংশ নেন আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সদস্য ও দলের নির্বাচন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ। দ্বিতীয় পর্যায়ের ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী 31 মার্চ অনুষ্ঠিত হবে। জনগণের শাসন প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত দেশের উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। মঙ্গলবার বিকেলে রাজধানী কাকরাইলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে তার আত্মজীবনী আমার কর্ম আমার জীবন গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এই মন্তব্য করেন হুসেইন মোহাম্মদ এরশাদ। জনগণের কাছে যদি শাসন পৌঁছে না দেওয়া যায়, স্থানীয় সরকার যদি শক্তিশালী না হয়, দেশ কখনো শক্তিশালী হতে পারে না। একজন 16 কোটি মানুষের দেশ পরিচালনা করা একজন সম্ভব নয়। 16 কোটি মানুষের 16 কোটি সমস্যা একজনের জন্য সমাধান করা সম্ভব নয়। আমার মতো আরও যদি স্বৈরাচার জন্মগ্রহণ করতো, বাংলাদেশ অনেক উন্নত হতে পারে। শান্তিপূর্ণ বাংলাদেশ দেখব, নিরাপদ বাংলাদেশ দেখব, গণতান্ত্রিক বাংলাদেশ দেখব, সেদিন অপেক্ষায় থাকলাম।
প্রবাসী সময় আরো থাকছে। দিনাজপুরের বিরল থেকে ভারতের রাধিকাপুর পর্যন্ত রেল লাইন নির্মাণ কাজ শেষ পর্যায়ে। আখাউড়া থেকে আগরতলা পর্যন্ত রেল লাইন স্থাপনের উদ্যোগ। বোমা, চাপাতি ও বিপুল পরিমাণ জিহাদি বইসহ 2 শিবির কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় মিরপুরের মধ্য পীরেরবাগ এলাকা থেকে শফিউদ্দিন ও আব্দুর রহিম নামে ওই 2 শিবির কর্মীকে গ্রেপ্তার করা হয়। যে বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয় সেটি মিরপুরের শাখা শিবিরের সভাপতি আলী হোসেনের বলে জানায় পুলিশ। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদি বই, 55টি হাত বোমা, 1টি চাপাতি ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা ঢাকা কলেজের ছাত্র। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জেহাদি বই, 55টি ককটেল, ইলেকট্রনিক্স ডিভাইস, যন্ত্রপাতি, চাঁদা আদায়ের রসিদ সহ 1টি চাপাতি উদ্ধার করে আমরা তাদের গ্রেপ্তার করতে সক্ষম হই। আব্দুর রহিম এবং শফিউদ্দিন এদেরকে হাতে নাতে আমরা ধৃত করে তাদের পরিচয় জানতে পারি। তারা ঢাকা কলেজের ছাত্র শিবিরের সক্রিয় সদস্য। বুধবার শেষ হচ্ছে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর আপিল শুনানি। রাষ্ট্রপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষে বুধবারের মধ্যে মামলার কার্যক্রম শেষ করতে নির্দেশ দেন প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 5 সদস্যের বেঞ্চ। একই সঙ্গে রাষ্ট্রপক্ষে যুক্তিতর্ক উপস্থাপনও মুলতবি করেন আদালত। মানবতা বিরোধী অপরাধের দায়ে 2014 সালের 2রা নভেম্বর আলবদর নেতা মীর কাসেম আলীকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর 4 সপ্তাহ পর খালাস চেয়ে সুপ্রিম কোর্টে আপিল করেন মীর কাসেমের আইনজীবীরা। আপিল শুনানিতে ট্রাইব্যুনালের প্রসিকিউশন এবং তদন্ত সংস্থার গাফিলতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন আপিল বিভাগ। এই বিষয়ে অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন, অভিযোগের সপক্ষে পর্যাপ্ত সাক্ষী না থাকা, মামলা তদন্তের ত্রুটি সহ বিভিন্ন কারণে ক্ষোভ প্রকাশ করেছেন আদালত। ট্রাইব্যুনালের যে প্রসিকিউটর এবং ইনভেস্টিগেটর, তদন্তকারী এবং পরিচালনাকারী যে সংস্থা আছে, তাদের কাজের উপরে আদালত গভীর অসন্তোষ প্রকাশ করেছেন। এই মর্মে একটা উক্তি করেছেন যে যথেষ্ট খরচ হচ্ছে এদের পেছনে, কিন্তু সেই রকমভাবে তারা সঠিকভাবে তদন্ত এবং মামলা পরিচালনা করছেন না বলে তাদের কাছে মনে হয়েছে। চট্টগ্রামের বিএনপি নেতা জামাল উদ্দিন অপহরণ ও হত্যা মামলায় পুলিশের দেয়া অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফরিদ আলম এই অভিযোগপত্র গ্রহণ করেন। পাশাপাশি মামলার পলাতক 9 আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। প্রায় 10 বছর বন্ধ থাকার পর আবারও মামলাটির বিচারিক কার্যক্রম শুরু হলো। এর আগে 2006 সালের 10 জুলাই 15 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় পুলিশ। পরে ওই বছরের 24 জুলাই চার্জশিটের বিরুদ্ধে নারাজি আবেদন করেন মামলার বাদী। এছাড়া মামলার এক আসামি উচ্চ আদালতে একটি রিট করায় বন্ধ হয়ে যায় মামলার বিচারিক কার্যক্রম। অভ্যন্তরীণ বিরোধের জের ধরে 2003 সালের 23 জুলাই অপহরণের পর হত্যা করা হয় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি জামাল উদ্দিনকে। বাংলাদেশ থেকে সার্কভুক্ত দেশগুলোতে পণ্য পরিবহনে রেলওয়ের পুরনো রুটগুলো পুনরুদ্ধার ও উন্নয়নে কাজ শুরু করেছে সরকার। এজন্য ভারতের উত্তর পূর্বে 7টি রাজ্যের সঙ্গে সংযোগ স্থাপনে আখাউড়া থেকে আগরতলা পর্যন্ত রেললাইন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। নিরাপদ ও ব্যয় সাশ্রয়ী হওয়ায় ভারত সহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে আগামী দিনে রেলপথ সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শুইলি। দিনাজপুরে বিরল থেকে ভারতের রাধিকাপুর পর্যন্ত রেল লাইন ব্রডগেজে রূপান্তরের কাজ প্রায় শেষের পথে। দুদেশের মধ্যে ট্রানজিট চুক্তির পর কম খরচে ও অল্প সময়ে পণ্য এবং যাত্রী পরিবহনের লক্ষ্যে অব্যবহৃত রেল নেটওয়ার্কের উন্নয়নে শুরু হয় এই কর্মযজ্ঞ। একই লক্ষ্যে ভারতের অনুদানে উত্তর পূর্বের 7টি অঙ্গরাজ্যের সাথে মূল ভারতের বাণিজ্য সম্প্রসারণে আগরতলা আখাউড়া রেল লাইন নির্মাণের প্রক্রিয়া চূড়ান্ত। রেলমন্ত্রী জানান, সড়কের ওপর নির্ভরতা কমিয়ে ভারত সহ নেপাল ও ভুটানের সাথে রেলপথে বাণিজ্য বাড়াতে পুরনো রুটগুলো চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। এই প্রকল্পগুলো বাস্তবায়িত হলে বিরল রাধিকাপুর
শাহবাজপুর, করিমগঞ্জ, আখাউড়া, আগরতলায় 3টি রুটে নতুন করে রেল চলাচল শুরু হবে। তবে বিরল রাধিকাপুর ইন্টারচেঞ্জ পয়েন্ট চালু হলে এই রুট দিয়েও ভারত হয়ে নেপালে মালামাল পরিবহন করা যাবে। পার্শ্ববর্তী দেশের সাথে রেল যোগাযোগ উন্নত হলে পণ্য এবং মালামাল অল্প ব্যয়ে পরিবহন করা যাবে। বিশেষজ্ঞদের মতে প্রতিবেশী দেশটির সঙ্গে রেলপথে বাণিজ্য বাড়লে বাংলাদেশ রেলওয়ে যেমন আর্থিকভাবে লাভবান হবে, তেমনি ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলো এর সুফল ভোগ করবে। ইন্ডিয়া কানেক্ট করবে কি দুইভাবে, রেলের সাথে ইন্ডিয়ার এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে কানেক্ট করবে, নর্থ ইস্টার্ন রিজিয়ন তার বহির্বিশ্বের সাথে কানেক্ট করবে। পূর্বাঞ্চলের সে মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর এবং আসামের পূর্বাঞ্চল তারা চট্টগ্রাম বন্দর ব্যবহার করবে। আর্থিকভাবে আমাদের রেল শিল্পটা লাভের মুখ দেখবে। তবে রেলের উন্নয়নে বেসরকারি খাতকে যুক্ত করার দাবি জানিয়ে এই ব্যবসায়ী নেতা বলছেন, এতে রেল যোগাযোগ ব্যবস্থা আমূল পাল্টে যাবে। রেলের মধ্যে আরো টাকা ঢালতে হবে, রেলে প্রাইভেট সেক্টরকে সংযুক্ত করতে হবে। আমরাই আমাদের রেল চালাতে চাই, সরকার হবে রেলপথ, স্টেশন আমাদের হবে রেলগাড়ি, ওয়াগন। বর্তমানে বাংলাদেশ ও ভারতের বেনাপোল, পেট্রাপোল, দর্শনা, গেদে এবং রহনপুর, সিঙ্গাবাদের মধ্যে রেল যোগাযোগ আছে। হাজারের শিউলি, সময় সংবাদ, ঢাকা। জালিয়াতি করে এটিএম বুথ থেকে টাকা তোলার রেশ কাটতে না কাটতে এবার ডেবিট কার্ড থেকে প্রতারণা করে কেনাকাটার অভিযোগ পাওয়া গেছে। বেসরকারি ব্র্যাক ব্যাংকের ভুক্তভোগী এক গ্রাহক দাবি করেন, শনিবার ডেবিট কার্ডটি তার কাছে থাকলেও এ থেকে প্রায় 25,000 টাকার কেনাকাটার একটি ক্ষুদে বার্তা আসে তার মোবাইলে। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে তিনি ব্যাংকের কাস্টমার কেয়ারে অভিযোগ করেন। ডেবিট কার্ড থেকে কেনাকাটার মাধ্যমে টাকা জালিয়াতির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে এর মধ্যেই তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন ব্যাংকটির হেড অব কমিউনিকেশন। স্কিমিং ডিভাইসের মাধ্যমে এই জালিয়াতি হতে পারে বলেও মনে করেন তিনি। আমার মোবাইলে একটা মেসেজ এসেছে আমি আমার কার্ড দিয়ে একটা শপিং হয়েছে। তো আমি প্রথমে ভেবেছিলাম বোধহয় যে আমার কার্ডটা হারিয়ে গেছে বা পিক পকেট হয়েছে। আমি সাথে সাথে মানি ব্যাগ দেখলাম যে না, কার্ডটা আমার ওয়ালেটেই আছে। তো আমি তখন কাস্টমার কেয়ারকে জানানোর পর ওনারা জানালো যে এই মুহূর্তে এটা কিছু করা যাচ্ছে না। 24,900 টাকার একটা শপিং ছিল। এবার এটা ফেয়ার কানেকশন নামে একটা জায়গা থেকে হয়েছে, সো যেখানে আমি আসলে কখনো যাইনি এর আগে। আমার মনে হয় যে পাসওয়ার্ডটা হলে ভালোই হয়, তখন আসলে এটা হয়তো এক ধরনের একটা বেটার সিকিউরিটি পাওয়া যাবে। এরপর থেকে আসলে আমি চেষ্টা করবো যে একদম যেন আমার সামনেই আসলে কার্ডটা কাজ হয়। ইনভেস্টিগেটিভ একটা টিমই আছে, ডিপার্টমেন্ট আছে, তো তারা তদন্ত করছে, করে দেখছি আসলে ব্যাপারটা কি হয়েছে। আমাদের 5,000-এর বেশি মার্চেন্ট, সো কোন পজ মেশিন থেকে কিংবা কোন কানেকশন থেকে গেছে, এটা মানে কোন লোকেশন থেকে গেছে সেটা আমরা এখনো বের করতে পারি। যদি আমার কার্ডটা দিয়ে একটা ট্রানজাকশনের জন্য আপনি ট্রানজাকশন করলেন ঠিকই, কিন্তু আপনি একটা স্কিমিং ডিভাইস আছে সাইডে, আস্তে করে ওই স্কিমিং ডিভাইসে সোয়াইপ করে নিলেন কার্ডটা, সেই ক্ষেত্রে কি হচ্ছে, ওই স্কিমিং ডিভাইসে আপনার কার্ডের নাম্বারটা উঠে যাচ্ছে। এটা এক্সপার্ট ছাড়া কে করবে, এটা আমি আর আপনি করতে পারবো না। ব্যাংকের কর্মকর্তা এটার মধ্যে ইনভলভ হওয়ার খুবই কম চান্স। আশা করছি আমরা ফ্রডস্টারকে খুঁজে পাবো এবং আইনের হাতে তুলে দেবো। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয় জাদুঘরে হয়ে গেল 21শের কবিতা আবৃত্তি অনুষ্ঠান। আয়োজনে আবৃত্তি করেন দেশের বিশিষ্ট শিল্পী ও কবিরা। বাংলা ভাষার প্রতি মমত্ববোধ ও অনুভূতিকে মনে ধারণ করতে আয়োজনে যোগ দেন কবিতা প্রেমীরা। অসংখ্য ঝরা পাপড়ির মতো 40টি তাজা প্রাণ। বাঙালির সংকটে দুঃসময়ে প্রেরণা জুগিয়েছে যে আন্দোলন, যে পথে এগিয়ে বাঙালি ছিনিয়ে এনেছে স্বাধীনতার রক্ত ভেজা সূর্য, তারই নাম 21শে ফেব্রুয়ারি। এই মাটির বুকে কিংবা বাতাসে কান পেতে শুনো রাত্রির বেহালার করুণ সুরের মতো নীরবতা কাঁদছে যেন। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজন করা হয় 21শের কবিতা পাঠের। উদ্দীপনাময় অংশ গাইতে এস্টাবলিশমেন্ট ভয় পায়। আমি পাকিস্তান আমল থেকে দেখছি যে উদ্দীপনামূলক অংশটুকু তারা গায় না। 21শের কবিতায় ভাষার প্রতি বাঙালির অমলিন শ্রদ্ধা ও ভালোবাসার প্রকাশকে মূল উপজীব্য হিসেবে ধরে নিয়ে কবিতা পাঠ করেন তরুণ ও প্রতিশ্রুতিশীল আবৃত্তি শিল্পীরা। মন ছড়ালো আকাশ বেপে, আলোর নেশায় গেছি খেপে, ওরা আছে দুয়ারে ছেপে। অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবিরাও। যে ভাষার জন্য জীবন দিয়েছিল পূর্বপুরুষরা, 21শের কবিতায় স্মরণ করা হয় তাদের। ছেড়ে হারা শত মায়ের অশ্রু গড়ায় ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি আমার সোনার দেশের রক্তে
রাঙানো ফেব্রুয়ারি। মঙ্গলবার সন্ধ্যার পরপরই পর্দা নামে কবিতা পাঠের আয়োজনের এক মুঠো অনুভূতিকে সাথে নিয়ে ঘরে ফেরেন কবিতা প্রেমীরা। বাল্মীকির কাল্পনিক কুশে আমাকে দিয়েছে জন্ম 52 অমর 21। সামিউল মুহিত, সময় সংবাদ, ঢাকা। এবার প্রবাসের খবর। কানাডায় বাংলাদেশ আওয়ামী লীগ কুইবেক শাখার উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর 21শে ফেব্রুয়ারি উপলক্ষে আলোচনা সভা হয়েছে। কুইবেক শহরের ক্যাফে রয়্যাল রেস্টুরেন্টে এই সভার আয়োজন করা হয়। আলোচনার শুরুতে 1952 সালে ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। কুইবেক আওয়ামী লীগের সভাপতি মুন্সি বশিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সুইটের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন সংগঠনের অন্যান্য নেতারা। বক্তারা বর্তমান সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে দেশের জনগণ ও প্রবাসী বাঙালিদের সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন। নেদারল্যান্ড বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নেদারল্যান্ডের রাজধানী আমস্টারডামের একটি স্থানীয় হলে এই সম্মেলন হয়। নেদারল্যান্ডস বিএনপির আহ্বায়ক শরীফ উদ্দিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উপস্থাপনা করেন সদস্য সচিব আব্দুল মতিন মোল্লা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক সম্পাদক মহিদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউরোপ বিএনপি নেতা মহিউদ্দিন আহমেদ জিন্টু, যুক্তরাজ্য বিএনপি সহ সভাপতি আনোয়ার হোসেন খোকন। সম্মেলনে আগামী 2 বছরের জন্য শরীফ উদ্দিনকে সভাপতি, নজরুল ইসলাম মিন্টুকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়। সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী চট্টগ্রাম সমিতি দুবাই ও উত্তর আমিরাতের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান। আগামী শুক্রবার শারজাহ জাতীয় উদ্যানে 10,000 অতিথির জন্য এই মেজবানের আয়োজন করার কথা রয়েছে। এ উপলক্ষে সোমবার শারজাহ স্থানীয় একটি হোটেলে সংবাদ সম্মেলন করা হয়। এর আগে প্রবাসে এত বড় পরিসরে কোনো মেজবান আয়োজন হয়নি, তাই অতিথিদের আপ্যায়নের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা জানান আয়োজকরা। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ইসমাইল গনি চৌধুরী, কাজী মোহাম্মদ আলী সহ সমিতির অন্যান্য সদস্য। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রবাসীদের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, জসিমউদ্দিন সেলিম নেওয়াজ সহ আরো অনেকে। সভায় বক্তারা ত্যাগের মানসিকতা নিয়ে প্রবাসে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। পোল্যান্ডের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে পোল্যান্ডের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এই আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, দুদেশের বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে অচিরেই বাংলাদেশ পোল্যান্ডের মধ্যে বিশেষ বাণিজ্য চুক্তি হতে যাচ্ছে। সফররত পোল্যান্ডের অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক উপমন্ত্রী খাদ্য প্রক্রিয়াকরণ ও কয়লা খনি খননে বাংলাদেশকে সহায়তা দেওয়ার আশ্বাস দেন। তোফায়েল আহমেদ বলেন, পোল্যান্ড চাইলে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের সুবিধা দেওয়া হবে। আমাদের বিনিয়োগের যে আকর্ষণীয়, এটা আজকে সর্বজন বিদিত। আমরা চাই পোল্যান্ড থেকে আমাদের ব্যবসায়ীরা এখানে আসুক, আমাদের ব্যবসায়ীরা পোল্যান্ডে যাক, এবং আমরা আমাদের যে ট্রেড বিটুইন দিস টু কান্ট্রিজ, পোল্যান্ড অ্যান্ড বাংলাদেশ, ইট শুড বি মোর ইনক্রিজড। দুই দেশের মধ্যে একটা ট্রেড এগ্রিমেন্ট হবে। এটা আমরা আমাদের মন্ত্রণালয়, ফরেন মিনিস্ট্রি, পরে পোল্যান্ডের যে দূতাবাস, তাদের সাথে আলোচনা করে এটা আমরা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাব। আন্তর্জাতিক প্রসঙ্গ। বিশ্বব্যাপী যুদ্ধ সংঘাত বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে অস্ত্র বিক্রিও। সুইডেন ভিত্তিক স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য মতে 2006 থেকে 2010 সালের তুলনায় গত 4 বছরে বিশ্বে অস্ত্র বিক্রির পরিমাণ 14% বেড়েছে। মাত্র 5টি দেশ সামরিক শক্তি বাড়ানোয় বেশি পরিমাণে অস্ত্র বিক্রি হচ্ছে বলে জানায় সংস্থাটি। ভারত গত 4 বছরে বিশ্বের মোট অস্ত্র বিক্রির 14% কিনেছে, যা একক দেশ হিসেবে সর্বোচ্চ অস্ত্র ক্রয়। পরিসংখ্যানে সংস্থাটি জানায় 2006 থেকে 2010 সালের তুলনায় গত 4 বছরে 90% অস্ত্র বেশি কিনেছে দেশটি। এছাড়া প্রতিবেশী পাকিস্তান ও চীনের তুলনায় অস্ত্র ক্রয় 3 গুণ বাড়িয়েছে ভারত। অস্ত্র ক্রয়ে ভারতের পরেই রয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। মোট অস্ত্র বিক্রির 7 ভাগ কিনেছে তারা। এরপরই রয়েছে চীন, সংযুক্ত আরব আমিরাত ও অস্ট্রেলিয়া।
Her guns are seen as symbols of freedom and liberty, and intrinsic to national identity, and it's part of the national cycle. এশিয়া কাপের খবর। মূল পর্বের প্রথম ম্যাচে বুধবার 5 বারের চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। গেল আসরে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া মাশরাফিরা এবার বেশ সচেতন, তাই প্রথম ম্যাচে জয় দিয়ে আত্মবিশ্বাসটা বাড়াতে চায় টাইগাররা। আর দুর্দান্ত ফর্মে থাকা ভারতও চাইছে জয় দিয়ে আসরটা শুরু করতে। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দু দলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায়। এশিয়ার শ্রেষ্ঠত্বের ট্রফি হাতে অংশগ্রহণকারী দলের অধিনায়করা সবার কাছেই কাঙ্ক্ষিত এই ট্রফি। কে জিতবে? জয় পেতে দৃঢ় প্রতিজ্ঞ মালিঙ্গা, বিরাট, মাশরাফিরা। প্রথম আসরে চ্যাম্পিয়ন ভারতের 5 থেকে 6, নাকি লঙ্কানরা আগেভাগেই পূরণ করবে 6-এর কোটা, অথবা প্রথমবারের মতো টাইগারদের হাতে উঠবে শ্রেষ্ঠত্বের এই ট্রফি। আসরটা টি-20-র বলে কিনা কাউকেই ছোট করা যাচ্ছে না। গেল বছরটা ওয়ানডে ক্রিকেটের সোনালী মঞ্চে স্বপ্নের মতো কাটলেও টি-20-র পারফরমেন্স ছিল হতাশার চাদরে ঢাকা। ক্ষুদ্র এই সংস্করণে কবে জ্বলে উঠবে টাইগাররা? এমন প্রশ্ন শুনে ক্লান্ত মাশরাফিরা, কারণ এখন পর্যন্ত 50টি টি-20 ম্যাচে টাইগারদের জয় যে আছে মাত্র 15টিতে। তবে সময়টা এখন বদলে যাওয়ার। জিম্বাবুয়ের সঙ্গে প্রস্তুতি ম্যাচের পর খুলনা, চট্টগ্রাম ও ঢাকায় কয়েক দফা অনুশীলন করেছে টাইগাররা। স্কিল ও ফিটনেসেও এসেছে পরিবর্তন। তাই প্রথম ম্যাচে প্রতিপক্ষ শক্তিশালী ভারত হলেও ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী অধিনায়ক মাশরাফি। তার উপর গেল বছর ওয়ানডেতে ভারতের বিপক্ষে সিরিজ জয়ের সুখস্মৃতি তো আছেই। ইন্ডিয়ান ব্যাটিং অর্ডার ইজ অলওয়েজ বিন চ্যালেঞ্জ। টি-20তে আগে থেকেই কিছু বলা মুশকিল, তবে শুধু টি-20 নয়, সব ফরম্যাটেই বিশ্বের অন্যতম সেরা ব্যাটিং লাইন আপ ভারতের। এটাকে আমরা চ্যালেঞ্জ হিসেবে দেখছি এবং প্রথম ম্যাচেই তাদের মোকাবেলা করার জন্য প্রস্তুত রয়েছে। মাশরাফিদের ভাবনায় যেখানে দাগ কেটে আছে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন আপ, সেখানে পুরো ভারত মগ্ন মুস্তাফিজ বধের পরিকল্পনায়। এশিয়া কাপের আগে অস্ট্রেলিয়ার মাটিতে লঙ্কানদের বিপক্ষেও সিরিজ জিতেছে ধোনিরা। সেই সঙ্গে মিলেছে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান। দুর্দান্ত সময় পার করা ভারত শেষ শিরোপা জিতেছে 2010 সালে। তাই এবার শিরোপার জন্য মুখিয়ে আছে রবি শাস্ত্রীর শিষ্যরা। মুস্তাফিজুর হ্যাজ ডান রিয়েলি ওয়েল। বাংলাদেশের মুস্তাফিজের বল ব্যাটসম্যানদের জন্য মোকাবেলা করা সত্যিই বেশ কঠিন, তাই তার বিষয়ে আমরা বাড়তি হোমওয়ার্ক করেছি। আর এশিয়া কাপের মাধ্যমে টি-20 বিশ্ব আসরের প্রস্তুতিটা বেশ ভালোভাবে সেরে নিতে পারবো। এই ফরম্যাটে প্রতিটি দলই শক্তিশালী, তাই সব দলকেই সমানভাবে গুরুত্ব দিয়ে দেখছি। দু দলের পরিসংখ্যানে অবশ্য এগিয়ে আছে ভারত। এখন পর্যন্ত দুবার টি-20তে দেখা হয়েছে দু দলের, তবে কোনোবারই জয় পায়নি বাংলাদেশ। 2012 সালের ফাইনালে স্বপ্নের খুব কাছে গিয়েও পাকিস্তানের কাছে হেরে স্বপ্নভঙ্গের বেদনা সঙ্গী হয়েছিল বাংলাদেশের। আর গেল আসরে তো সব ম্যাচেই ভরাডুবি। এবার তাই ভাষার মাসে সব আক্ষেপ আর হতাশাকে দূরে ঠেলে জ্বলে ওঠার প্রত্যয় মাশরাফিদের। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম থেকে পারভিন আক্তার, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আবারও শিশু হত্যার নৃশংসতা। নিখোঁজের 14 দিন পর নারায়ণগঞ্জের ফতুল্লায় বিসিক শিল্প এলাকার ডোবা থেকে 4 বছরের কন্যা শিশুর লাশ উদ্ধার। প্রেমের কারণে বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ায় শরীয়তপুরে কিশোর কিশোরীকে অমানবিক নির্যাতন। নারায়ণগঞ্জে 19 দিন শিকলে বেঁধে রেখে এক কিশোরকে নির্যাতনের অভিযোগ। বর্ষবরণ উৎসবে টিএসসি এলাকায় নারী লাঞ্ছনার ঘটনা অধিকতর তদন্তের নির্দেশ আদালতের। এর মাধ্যমে পুলিশ আস্থা অর্জন করতে পারবে আশা প্রত্যক্ষদর্শীদের। গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া সহ অভিযুক্তদের 13 এপ্রিলের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ। এবং বাংলাদেশ ভারত ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এশিয়া কাপের মূল পর্বের লড়াই। প্রতিপক্ষকে সমীহ করলেও জয় দিয়ে টুর্নামেন্ট শুরুর অভিন্ন লক্ষ্য দু দলের। এই ছিল প্রবাসী সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিঙ্ক প্রোগিও সিরিয়াল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16240 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16240 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।